হ্যালো এভরিওয়ান, তোমাদের অনেক বহুল আকাঙ্ক্ষিত একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আমি অন্য যতগুলো ওয়ান শট ক্লাস গিয়েছি আমি দেখি তোমাদের নিচে কমেন্ট যে আপু সাহিত্যের রূপরীতি দেন, সাহিত্যের রূপরীতি কবে দিবেন। তো আজকে ফাইনালি তোমাদের সাহিত্যের রূপরীতি ক্লাস। এটা কিন্তু হচ্ছে একটা প্রবন্ধ সাহিত্যের রূপরীতি, এবং এখানে কিন্তু অনেক ইনফরমেশনস আছে আমাদের সাহিত্যে যে বিভিন্ন শাখাগুলো আছে। কী কী শাখা আছে? ছোট গল্প, উপন্যাস, কবিতা, নাটক, এই যে যেসব শাখাগুলো আছে, প্রবন্ধ, এই যে আমাদের সাহিত্য রীতি একটা প্রবন্ধ ইটসেলফ। তো এই যে বিভিন্ন শাখাগুলো আছে, এই শাখাগুলোর সম্পর্কেই আমরা আজকে জানবো যে এগুলা কোনটা কেমন হয়। আমরা তো এমনিতে মনে করি একটা উপন্যাস পড়ি, বাট আমরা তো ভাবি না যে আচ্ছা এই উপন্যাসটার গঠন কেমন, বা এই যে একটা কবিতা আমি পড়তেছি, এটাকে আমি কবিতা বলতেছি, এটাকে আমি কেন কবিতা বলতেছি, এটা কিন্তু আমি প্রবন্ধও বলতে পারতাম, বা এটাকে আমি ছোট গল্প কেন বলতেছি না, বা একটা ছোট গল্প আর একটা প্রবন্ধের মধ্যে পার্থক্য কী। কবিতা তো বুঝলাম, এই যে দেখতে এরকম, যে কবিতা মনে করে এটা যদি পৃষ্ঠা হয় তাহলে কবিতাটা হচ্ছে দেখতে এমন এমন হয়, ঠিক আছে বুঝলাম এটা কবিতা। তো যেটা হচ্ছে আমার ছোট গল্প, ছোট গল্পও তো এখান থেকে এখান পর্যন্ত লেখা থাকে। আবার যেটা হচ্ছে আমার প্রবন্ধ, প্রবন্ধও তো এখান থেকে এখান পর্যন্ত লেখা থাকে। উপন্যাসও তো পুরো পেজ লেখা থাকে। তাহলে পার্থক্যটা কি, তাই না? তো এই যে সাহিত্যে যে বিভিন্ন শাখার যে ভিন্ন রকমের পরিচয় আছে, এবং এই পরিচয়গুলো কী কী কারণে আছে, এই বিষয়গুলো এবং এগুলোর উদাহরণ কি কি, এগুলো রচনা কারা করেছেন, এগুলো আবিষ্কার কারা করেছেন, এই সব কিছুর সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে চলো শুরু করি। আমাদের এখানে একদম সবার আগে কি বলা হয়েছে, আচ্ছা এখানে তো হচ্ছে পাঠ পরিচিতি, আমাদের বইয়ের পাঠ পরিচিতি, তোমরা একটু দেখে নিবা। সবার আগে বলা হয়েছে কবিতার কথা। তাহলে কবিতা কি? কবিতা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায় যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। তাইলে কবিতা হওয়ার একদম প্রাইমারি একটা শর্ত কি? প্রাইমারি একটা শর্ত হচ্ছে এটাকে ছন্দবদ্ধ ভাষায় লেখা হইতে হবে, ঠিক আছে? তাহলে কবিতার প্রধান দুইটা রূপভেদ কি কি? একটা হচ্ছে মহাকাব্য, একটা হচ্ছে গীতি কবিতা। এখন মহাকাব্য কি আর গীতি কবিতা কি? মহাকাব্য হচ্ছে এমন এক ধরনের কবিতা যেটা হচ্ছে যুদ্ধ বিগ্রহের কাহিনী থাকবে এবং অনেক বড় হবে, আকারে অনেক বড় হবে মহাকাব্য, এবং সেখানে কোনো একটা যুদ্ধের ঘটনা বলা হবে। তো আমাদের বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতাকে? প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এবং তার প্রথম মহাকাব্য কি? প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তো আর এখানে আমাদের যে ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন যে দুইটা হচ্ছে এরকম যুদ্ধের ঘটনা আছে, একটা হচ্ছে রামায়ণ এবং একটা হচ্ছে মহাভারত। এই রামায়ণ মহাভারতের কাহিনী কি কি সেইটা এখানে সংক্ষেপে একটু বলা আছে। এগুলো তোমরা মানে আমি হচ্ছে এখানে যেগুলো একদম ইম্পর্টেন্ট লাইন ওগুলো লাগাই দিছি, কারণ যদি একদম লাইন বাই লাইন পড়াইতে যাই তোমাদেরও দরকার নাই যে কেউ তোমাদের লাইন বাই লাইন পড়াই দিবে, এটা কখনোই দরকার হয় না। তোমরা হচ্ছে নিজেরা রিডিং পড়বা, আর যেগুলো ইম্পর্টেন্ট লাইন, যেগুলো তোমাদের একটু বুঝতে হবে বা যেগুলো একটু বেশি করে মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে আমি তোমাদের মার্ক করে দিছি এবং তোমাদের পড়াও দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি বলা হয়েছে যে মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য কি? এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে মহাকাব্যের মূল লক্ষ্য হচ্ছে গল্প বলা। হ্যাঁ, মহাকাব্যের মূল লক্ষ্য হচ্ছে গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এটাই হচ্ছে পার্থক্য, যে মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা হইলেও এটাকে গদ্যে না লিখে আমরা কিসে লিখবো? পদ্যে। আর কবিতা আরেকটা ধরন আমরা কি দেখছি? কবিতা আরেকটা ধরন হচ্ছে গীতি কবিতা। আর গীতি কবিতা কি? গীতি কবিতা হচ্ছে যে একজন যে কবি তিনি তার মনের অনুভূতিটা হচ্ছে প্রকাশ করবেন। মনের অনুভূতি প্রকাশ করলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো গীতি কবিতা। এখন যেহেতু কেউ তার আর মহাকাব্য কেমন, যে মহাকাব্য হচ্ছে অনেক বড় সাইজের হয়, কিন্তু গীতি কবিতা অতটা বড় হবে না। হ্যাঁ, কিন্তু আবার বড় হইতেও পারে, যেহেতু হচ্ছে কেউ একজন তার মনের অনুভূতিগুলো প্রকাশ করতেছেন, হইতেই পারে তার মনে অনেক অনেক অনুভূতি, তাই সে অনেক বড় করে লিখছে, এজন্য বলছে। কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তাতে অসুবিধে নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। যে কবি যদি তার মনের একদম সব অনুভূতি উজাড় করে দিয়ে একটা বিশাল বড় গীতি কবিতা লিখতে পারে, দ্যাট ইজ অলসো ফাইন, যে ঠিক আছে বড় হইতেই পারে, বাট ইন জেনারেল নর্মালি স্বাভাবিকভাবে গীতি কবিতা সংক্ষিপ্ত হওয়ার কথা, দীর্ঘকায় হওয়ার কথা না। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন কি? এটা ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো একটু। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতা বলে। ওকে, এখন গীতি কবিতাকে আরও কিছু শ্রেণী বিভাজনের অন্তর্ভুক্ত করছে। এখন আমরা না এই রচনাটায়, আমাদের এই সাহিত্যের রূপরীতি রচনাটায় এরকম আরও অনেকগুলো শ্রেণী বিভাজন দেখবো। তো এখন এই শ্রেণী বিভাজনগুলো না অতটা ডিস্টিংক্ট না, মানে এমন না যে যেরকম আমরা বলছি যে আচ্ছা কবিতা দুই ধরনের, মহাকাব্য এবং গীতি কবিতা, এটা কিন্তু একদম এটাই, যে দুইটাই, ঠিক আছে? কিন্তু আমরা বাকি যেগুলো দেখবো, যে এই যে
গীতি কবিতাকে যে অনেক ধরনের ভাগে ভাগ করা হয়েছে, এখন এগুলো হচ্ছে সৃজনশীল ব্যাপার, তাই না? একজন মানুষ তার মনে সৃজনশীলতা থেকে এক এক ধরনের কবিতা রচনা করছেন। এটার কোনো গদবাঁধা নিয়ম নাই যে আমার কবিতাটা হয় প্রেমমূলকই হইতে হবে অথবা প্রকৃতি নিয়েই হইতে হবে, এরকম কোনো গদবাঁধা নিয়ম নাই। তো এগুলো হচ্ছে যে যত রকমের কবিতা এখন পর্যন্ত পাওয়া গেছে সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে এই ক্যাটাগরিগুলো আমাদের দেয়া আছে, বাট এমন না যে শুধু এগুলাই আছে বা এর বাইরে আর কিছু হইতে পারে না। ওকে, তাহলে কি কি আছে? যে ভক্তিমূলক কে কে লিখছেন? রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্ত। তারপর হচ্ছে স্বদেশপ্রীতিমূলক, তারপরে স্বদেশপ্রীতিমূলক হচ্ছে কে কে লিখছেন সেগুলা। প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। তারপরে শোকের মানে কোনো একটা শোক গাথা বা কোনো একটা শোক প্রকাশ করার যে কবিতা, শোক আশ্রয় করে লিখিত কবিতা এর সমপর্যায়ভুক্ত। এছাড়া আরও কি কি দুইটা ধারার কথা বলা হয়েছে? এই দুইটা ধারার জনক হচ্ছেন কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। বলো তো তোমরা, না দেখেই বলো যে কাজী নজরুল ইসলাম আর জসিমউদ্দিন কোন দুইটা ধারার জনক? কাজী নজরুল ইসলামকে কি বলা হয় বলো তো? বিদ্রোহী কবি। আর জসিমউদ্দিনকে কি বলা হয়? জসিমউদ্দিনকে বলা হয় হচ্ছে পল্লী কবি, তাই না? তাহলে নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর, উদ্দীপ্তভাবে দেখা মেলে তা পূর্বে বাংলা সাহিত্যে ছিল না। আর জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট জাতীয় কোনো কবিতাও পূর্বে কেউ রচনা করেননি। তাইলে দেখছো তারা দুইজন কিন্তু নিজেরা দুইটা যে কবিতার ধরন বা কবিতার জনরা নিজেরাই রচনা করছেন। কি কি? একজন লিখছেন বিদ্রোহের কবিতা, আর একজন কি লিখছেন? একজন লিখছেন পল্লী কবিতা, মানে পল্লীর প্রকৃতি নিয়ে বা গ্রাম নিয়ে কবিতা লিখছেন। কারণ তারা নিজেরাই হচ্ছে এই দুইটা শ্রেণীর জন্ম দিয়েছেন। তো এরকম মনে করো তোমরা যদি কেউ কবিতা লিখতে চাও, তো তোমরা যদি চাও যে আমি এগুলোর মধ্যে কোনো কিছু নিয়ে লিখবো না, আমি নতুন কিছু একটা নিয়ে লিখবো, তো তখন তুমি সেই নতুন ধারাটা তুমি সৃষ্টি করলা। তো এটা এমন না যে এটা কোনো গদবাঁধা নিয়ম যে এইগুলাই আছে, এগুলোর মধ্যে থেকেই লিখতে হবে। ওকে, আচ্ছা, কবিতা গেল। কবিতা আমরা কি কি জানলাম? কবিতা হচ্ছে মহাকাব্য এবং গীতি কবিতা। মহাকাব্য হচ্ছে কোনো একটা যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে অনেক বড় একটা কবিতা হয়, এবং গীতি কবিতা হচ্ছে কবির মনের অনুভূতি প্রকাশ করা হয়। গীতি কবিতার অনেকগুলো ধরন আমরা দেখলাম, এবং তারপরে কি কি দেখলাম? যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা রচনা করেছেন, এবং জসিমউদ্দিন তিনিও একটা নতুন ধরনের কবিতা রচনা করেছেন, এবং তাকে বলা হয় পল্লী কবি। ডান, কবিতা ডান অ্যান্ড ডাস্টেড। ওকে, এরপর কি আছে? এরপর আছে আমাদের নাটক। নাটক সম্পর্কে বলা হয়েছে যে আমাদের বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা কিন্তু আমাদের এমসিকিউতে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো যে বিশ্ব সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন বা সবচেয়ে পুরনো কোনটা? সবচেয়ে পুরনো হচ্ছে নাটক। তবে তারপর কি বলা হয়েছে? যে নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। যে নাটক মানে কি? নাটক মানে কি? আমরা কোনো নাটক যখন আমরা বলি তখন আমরা কি ভাবি? যে নাটককে আমরা কোথাও একটা পড়তেছি, এটা আমাদের মাথায় আসে আগে, নাকি নাটক আমরা যে টিভিতে দেখি বা এখন আমরা ইউটিউবে দেখি এগুলো আমাদের কাছে নাটক মনে হয় না? তো আগে নাটক কি হতো? আগে হচ্ছে নাটক মঞ্চে অভিনয় করা হতো। তাইলে নাটকের মূল উদ্দেশ্য তো পড়া না, নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে দেখা। এই জন্য বলা হয়েছে যে নাটকও একটা সাহিত্যের অংশ, কারণ নাটক তো আগে লিখে কোনো একজন লেখক, কিন্তু নাটকের মূল উদ্দেশ্য পাঠক নয়, নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে যারা নাটকটা দেখবেন বা যারা দর্শক তারা। এরপর বলা হয়েছে সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজ ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। তাহলে সবগুলা শাখার মধ্যে কোন শাখাটা হচ্ছে সবচেয়ে? একটা মাছি উড়াউড়ি করতেছে, এত মেজাজ খারাপ হইতেছে। ব্রেকিং ব্যাডে একটা এপিসোড আছে না, যে ওয়াল্টার হোয়াইট আর জেসি এক এপিসোড ধরে খালি মাছি মারে? আমার আজকে নিজেকে ওই রকম লাগতেছে যে আজকে আমি খালি মাছিই মারবো। এনিওয়েজ, তারপর যে সাহিত্যের সকল শাখার ভিতরে নাটক হচ্ছে একমাত্র যা সরাসরি পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। কারণ নাটকের প্রভাবটা কিন্তু সবচেয়ে বেশি, কারণ নাটক হচ্ছে সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছাইতে পারে। যেমন মনে করো একজন অশিক্ষিত মানুষ, এই কথাটা কেন বলে একটু এক্সপ্লেন করি। এটা আমাদের কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে নাটক কেন হচ্ছে সমাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। যেমন মনে করেন একজন অশিক্ষিত মানুষ, একজন রিক্সাওয়ালা, তিনি তো বাড়িতে গিয়ে বই পড়বেন না, তাই না? সারাদিন রিক্সা চালায়, তিনি সন্ধ্যাবেলা বাড়িতে গেলেন, গিয়ে কি তিনি কখনো উপন্যাস খুলে বসবেন না। তিনি কি দেখবেন? তিনি দেখবেন নাটক। যে তার বাসায় যদি একটা টিভি থাকে সেটা খুলে বসবেন, বা তিনি একটা চায়ের দোকানে গিয়ে সেখানে একটা নাটক খুলে, মানে সবাই দেখবে একসাথে নাটক দেখতেছে। হ্যাঁ, যে নাটক এমন একটা মাধ্যম যেটা হচ্ছে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাইতে পারে, যেটা অন্য মনে করো যে অন্য সাহিত্যের যে মাধ্যমগুলো আছে, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, এগুলো তো সবাই পড়ে না, তাই না? প্রবন্ধ আমরা নিজেরাই পড়তে চাই না, আমরা কেন পড়বো? আমাদের মানে আমরা এন্টারটেনমেন্টের জন্য বই পড়ি, আমরা যারা বই পড়ি আমরা তো প্রবন্ধ পড়তে চাবো না, তাই না? শখ করে। তো সেরকমই যে নাটক হচ্ছে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাইতে পারে। ওকে, বুঝতে পারছি?
এরপর কি সংস্কৃত আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। তাহলে নাট্য সাহিত্যকে কোন সাহিত্যের মধ্যে গণ্য করা হয়েছে? নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করা হয়েছে। ওকে, তারপর কি বলা হয়েছে যে কাব্য দুই ধরনের, দৃশ্য কাব্য এবং শ্রব্য কাব্য। তাহলে কাব্যকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? কাব্যকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দৃশ্য কাব্য এবং শ্রব্য কাব্য, এবং নাটককে দৃশ্য কাব্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন? কারণ নাটক চোখে দেখা যায়। তাই বলা হয়েছে যে সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। তাই যদি আমরা হচ্ছে নাটকের মূল উদ্দেশ্য যেহেতু মানুষকে দেখানো, তাই যদি আমরা একটা নাটক মানুষকে দেখাইতে না পারি তাহলে নাটকের মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। নাটক যদি আমরা শুধু একটা লিখে রেখে দিই তাইলে সেটার উদ্দেশ্যটা পূরণ হইল না। ওকে, তারপর এখানে কি বলা হচ্ছে? নাটক হচ্ছে 5টা অঙ্কে বিভক্ত থাকে। কি কি অঙ্ক? প্রারম্ভ, প্রবাহ, অর্থাৎ প্রারম্ভ মানে একদম শুরু, আমরা যে রচনা লিখতে গিয়ে সূচনা দিই এটা হচ্ছে সেরকম সূচনা। প্রবাহ, তারপর উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, তারপর প্রবাহ কি যে ঘটনাটা আস্তে আস্তে আগায় যাইতেছে, তারপর কি যে উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, এই যে মুভিতে দেখো না মারামারি লাগা যায় ওইটা হচ্ছে একটা মনে করো ক্লাইম্যাক্স। তারপর গ্রন্থি মোচন বা পরিণতির দিকে উত্তরণ এবং উপসংহার। তাহলে কি কি? প্রারম্ভ, প্রবাহ, ক্লাইম্যাক্স বা উৎকর্ষ, গ্রন্থি মোচন অর্থাৎ যে পরিণতির দিকে এগিয়ে যাবে বা শেষের দিকে এগিয়ে যাবে, এবং উপসংহার। ওকে, আচ্ছা এরপর আসো, এগুলো কিন্তু আমরা মনে রাখবো যে আমাদের সৃজনশীলে যদি এমন একটা উদ্দীপক দেয় যে উদ্দীপকে হচ্ছে নাটক সম্পর্কে বলা হয়েছে, তারপর আমাদের গ নাম্বারে জিজ্ঞাসা করলো বা ঘ নাম্বারে জিজ্ঞাসা করলো যে উদ্দীপকে হচ্ছে সাহিত্যের কোন শাখাটা সম্পর্কে বলা হয়েছে, তখন যদি আমরা নাটক সম্পর্কে লিখতে যাই তখন যদি আমরা এখানে সুন্দর করে বলে দিই যে অঙ্কগুলা কি কি, তার মানে তোমার যিনি খাতা দেখবেন তিনি কিন্তু বুঝতে পারবেন যে তুমি হচ্ছে বইটা পড়ে আসছো বা নাটক সম্পর্কে তুমি আসলে জানো, তখন তোমাকে মার্ক বেশি দিবে। তাই এই টাইপের যে জিনিসগুলো আছে, পয়েন্ট টাইপের যে ব্যাপারগুলো আছে বা ইনফরমেশন যেগুলো আছে, এগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করি। যেমন কবিতা কয় প্রকার, তারপরে এই যে নাটকের অঙ্ক কি কি, এগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করবো। ওকে, আচ্ছা কাহিনীর বিষয়বস্তু পরিণতির দিক থেকে নাটককে প্রধানত ট্র্যাজেডি এবং কমেডি আর প্রহসন এই 3 ভাগে বিভক্ত করা যায়। এর মধ্যে ট্র্যাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। তাহলে কোনটাকে সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়? দাঁড়াও, পিঙ্ক কালারটা দিলে কেমন লাগে? আচ্ছা ভালোই লাগে। তাইলে সর্বশ্রেষ্ঠ কোনটাকে গণ্য করা হয়? সর্বশ্রেষ্ঠ হিসেবে ট্র্যাজেডিকে গণ্য করা হয়। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে যে রঙ্গমঞ্চে, ও আচ্ছা হ্যাঁ, যে অ্যারিস্টটল হচ্ছে নাটক সম্পর্কে কি বলেছেন? অ্যারিস্টটল নাটক সম্পর্কে বলতে চেয়েছেন যে রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করবে সেটা হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তক নাটক বা একটা দুঃখের ব্যাপার হবে। কিন্তু অ্যারিস্টটল এটা সম্পর্কে বলেছেন যে উপস্থাপনাটা এমনভাবে হতে হবে যাতে নায়ক নায়িকার এই দুঃখ কষ্ট এটা দেখে যে তার মনের ভয় ও করুণা প্রশমিত করে, যে নেগেটিভ যে ফিলিংগুলা এগুলাকে প্রশমিত করে, অর্থাৎ এগুলাকে কমায় নিয়ে এসে একটা করুণ রসের আনন্দ সৃষ্টি করবে, যে এটার মধ্যেও একটা আনন্দের অনুভূতি থাকবে, যে তার যে এই যে ভয় করুণা দুঃখ এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলা কমে এসে বড় করে দখল করে নিবে কি আনন্দের একটা অনুভূতি। মানে এই শিল্পটা এমনভাবে রচনা করতে হবে যাতে এটা দর্শকের মনে এমনভাবে প্রভাব ফেলতে পারে, সেটাকে আমরা বলবো একটা সফল ট্র্যাজেডি নাটক। আর কমেডির বিষয়ে তিনি বলেছেন যে মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, সেটাই হচ্ছে কমেডির উপজীব্য। অর্থাৎ আমরা যে মনে করি যে হ্যাঁ আমরা কাউকে নিয়ে একটা জোক করলাম সেটা খুব ফানি হয়ে গেল সেটাই কমেডি, ব্যাপারটা এমন না। এমন হইতে হবে যেটা হচ্ছে মানব চরিত্রের যেসব কৌতুকপ্রদ দিক আসলেই আছে, যেগুলো আসলে একটু ফানি দিক, কিন্তু এগুলো কাউকে পীড়ন করবে না, কাউকে ব্যথা দিবে না, কাউকে দুঃখ দিবে না, কিন্তু তবুও হাস্যরসের সৃষ্টি করবে, সেটাই হচ্ছে প্রকৃত কমেডি। ওকে, আর এই কৌতুক কোত্থেকে আসে? তাহলে যদি আমরা কাউকে দুঃখ কষ্ট না দিই তাহলে আমরা যোগ পাবো কোত্থেকে পাবো? এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে এই কৌতুকের জন্ম। মনে করো যে কেমনে বলি, যে এখানে হচ্ছে যে এই কৌতুকটা কোথা কোথা থেকে আসতে পারে, যে আমাদের জীবনে কিছু যে এমনিতেই কিছু বললে আমরা যে কিছু আয়রনিক ব্যাপার থাকে না, যে আমাদের স্বপ্ন হয়তো একরকম কিন্তু আমাদের পক্ষে ওইটা হচ্ছে কোনোভাবেই সম্ভব না, তো এতই অসম্ভব যে জিনিসটা একসময় ফানি মনে হইতে থাকে। হ্যাঁ, এই যে ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার যে পার্থক্য, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের যে পার্থক্য, এই যে এইসবের মধ্যে থেকেও হাস্যরসের উদ্দেশ্য সৃষ্টি করা যায় বা হাস্যরসের উৎস খুঁজে পাওয়া যায়। আচ্ছা,
তারপর কি বলছে যে শ্রেণীবিন্যাসে বিবেচনায় নাটককেও বহু শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, কাব্যধর্মী, সামাজিক, চক্রান্তমূলক, ঐতিহাসিক, পৌরাণিক। ওই যেটা বললাম যে এগুলো হচ্ছে এখন পর্যন্ত যে নাটক রচনা হয়েছে সেই অনুযায়ী মোটামুটি কিছু শ্রেণীবিভাগ করা হয়েছে, বাট এমন না যে এই জিনিসগুলাই একদম কনস্ট্যান্ট থাকতেই হবে সবসময়। ওকে, তাইলে আমরা নাটক সম্পর্কে কি জানলাম, যে নাটকের অঙ্ক কত রকমের হয় সেটা জানলাম। তারপরে হচ্ছে নাটককে আবার কাব্য সাহিত্যের মধ্যে স্থান দেওয়া হয়েছে, এবং নাটক হচ্ছে একটা দৃশ্যকাব্য। ঠিক আছে, নাটক হচ্ছে দৃশ্যকাব্য এবং সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন হচ্ছে নাটক। এছাড়া কি জানলাম, যে নাটক দুই ধরনের, কমেডি, ট্র্যাজেডি। কমেডি কীরকম হয়, ট্র্যাজেডি কীরকম হয় সেটা জানলাম। নাটকের শ্রেণীবিভাগ কী হয় সেগুলো আমরা জানলাম। তাহলে আমাদের কবিতা পড়া হলো, নাটক পড়া হলো। নাটক সম্পর্কে আরও আছে, ও আচ্ছা আরও আছে। নাটক কারা কারা রচনা করছেন এবার একটু দেখি আমরা। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেল মধুসূদন দত্ত কি লিখেছেন, তিনি ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয় মাইকেলের লেখনীতে। আর দীনবন্ধু মিত্র কি রচনা করেছেন, দীনবন্ধু মিত্র রচনা করেছেন সামাজিক নাটক। এবং তার সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ কি, তার সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে তার নীলদর্পণ নাটকটা। এই নীলদর্পণ নাটকটা হচ্ছে যে প্রাচীনকালে না, মানে এই যে ব্রিটিশ শাসনের সময় যে বাঙালিদেরকে দিয়ে নীল চাষ করে তো অন্যায়ভাবে, সেই নীল চাষের চিত্রটা নিয়ে এই নীলদর্পণ নাটকটা রচিত হয়েছে। আচ্ছা, পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ, তারপরে গিরিশচন্দ্র ঘোষ কি একই সাথে নাট্যকার ও অভিনেতা ছিলেন, কি ট্যালেন্টেড লোক, একই সাথে নাট্যকার এবং অভিনেতা ছিলেন। তিনি কি রচনা করেন, তিনি পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক। দেখো, পৌরাণিক নাটক কি ছিল, জনা, বুদ্ধদেব। ঐতিহাসিক নাটক কি, কালাপাহাড়। সামাজিক নাটক কি, প্রফুল্ল। এগুলো আমরা একটু মনে রাখবো, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, যে নিচের কোনটা সামাজিক নাটক বা হচ্ছে কালাপাহাড় কি ধরনের নাটক, এরকম কিন্তু আসতে পারে। ওকে, আচ্ছা, এরপরে কে ছিলেন, এরপরে দ্বিজেন্দ্রলাল রায়, ঐতিহাসিক নাটক, চন্দ্রগুপ্ত এবং শাহজাহান। আর তারপরে আবির্ভাব হন রবীন্দ্রনাথ, যিনি বাংলা নাটকেরও মোড় ঘুরিয়ে দেন। তাহলে বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন কে, বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন রবীন্দ্রনাথ। তিনি কিসে মোড় ঘুরিয়ে দেন, নানা দিকে মোড় ঘুরিয়ে দেন। যে বাংলা নাটক যে একটা স্পেসিফিক স্ট্রিমে যাচ্ছিল, যে একই ধরনের নাটক রচিত না হয়, যাতে অনেক ধরনের নাটক রচিত হয়, এরকম তিনি অনেক ধরনের নাটক রচিত করেছেন। তার নাটক কি, রক্তকরবী, ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। তাহলে নাটক সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কি জানবো, ছোট গল্প সম্পর্কে। আচ্ছা, ছোট গল্প সম্পর্কে আমি না বলে এখানেই চলে যাই সরাসরি। তাহলে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছেন, সেই কবিতায় হচ্ছে ছোট গল্প সম্পর্কে একদম পারফেক্ট একটা বর্ণনা দেওয়া আছে। কি বর্ণনা, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। যে ছোট ছোট কথা, যে আমাদের জীবনে অনেক বড় কোনো গল্প থাকবে না, আমাদের জীবনে যে ছোট ছোট অংশগুলা, সেগুলাই সহজ সরল ভাষায় উপস্থাপিত হবে। সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। যে আমাদের যে প্রতিদিনের হাজারটা স্মৃতি ভেসে যাচ্ছে, তার মধ্যে দুই একটা একটু আমরা এক্সট্র্যাক্ট করে এনে সাহিত্যে ফুটায় তুলব। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ। যে এখানে তেমন কোনো বর্ণনা থাকবে না, বা অনেক বেশি ঘটনাও থাকবে না, বা কোনো তত্ত্ব বা উপদেশেরও বাহুল্য থাকবে না। সাঙ্গ করে মনে হবে, অন্তরে অতৃপ্তি রবে, শেষ হয়ে হইল না শেষ। যে আমরা যখন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন অ্যাবাউট ছোট গল্প, যে সাঙ্গ করে মনে হবে, শেষ করে মনে হবে যে আমার অন্তরে একটা অতৃপ্তি রয়ে গেল, যে এরপরে কি হবে, এরপরে কি হইতো, শেষ হয়েও হইল না শেষ। যে গল্পটা শেষ হয়ে যাবে কিন্তু শেষ হবে না। কিভাবে শেষ হবে না, যে তোমার মনের মধ্যে এটার একটা এফেক্ট থেকে যাবে, এটা তোমার মনের মধ্যে এটা একটা প্রভাব থেকে যাবে, তুমি এটা নিয়ে ভাবতে থাকবা। এইটার মানেই হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। তোমরা যারা রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়ছো তোমরা জানবা। তোমরা কেউ গল্পগুচ্ছ কি পড়ছো, গল্পগুচ্ছ? আমি যখন ক্লাস 8-এ JSC পরীক্ষা শেষে এত মোটা একটা বই, আমি ওই 1 মাসের যে ছুটি থাকে, 1 মাসের ছুটিতে আমি পুরো গল্পগুচ্ছ পড়ে শেষ করছি। এবং আসলে মানে এখানে উনি যে বর্ণনাটা লিখছেন একদম পারফেক্টলি ফিট করে তার ছোট গল্প, তিনি যেগুলো লিখছেন, যে শেষ হয়েও হইল না শেষ। আমরা শুভা পড়ছি না, শুভার লাস্টে কি হয়, শুভার লাস্টে কি বলে যে শুভার কি প্রতাপের সাথে মিল হইলো, নাকি শুভা হচ্ছে শহরে চলে গেল, নাকি শুভার বিয়ে হয়ে গেল, এগুলো কিন্তু কিছু বলে না, তাই না? আমাদেরকে শুভার সম্পর্কে বলে, শুভার জীবন সম্পর্কে বলে, কিন্তু এর পরিণতি বলে না। তাই আমাদের অন্তরের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়, আমাদের মধ্যে একটা জানার আকাঙ্ক্ষা থেকে যায় যে এরপর কি হইলো, এরপর কি হইলো, কিন্তু আমরা এটা জানতে পারি না। এটাই ছোট গল্পের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে এটাই বলা হয়েছে যে
কখনোই কাহিনীর ভিতরে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা উপন্যাসের ক্ষেত্রে ঘটে। আর ছোট গল্প হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে ছোট সদস্য, অর্থাৎ সর্বকনিষ্ঠ, সবচেয়ে ইয়াং, সবচেয়ে নতুন একজন সদস্য। তাইলে ছোট গল্পের এই শব্দটা ব্যবহার 40-50 বছরের বেশি নয়, এবং এই যে সবচেয়ে সর্বকনিষ্ঠ, এটা তো বলেই ফেললাম। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ছোট গল্প সম্পর্কে মার্কিন সাহিত্যিকরা কি বলেছেন। এডগার অ্যালান পোকে হচ্ছে ছোট গল্পের জনক মনে করা হয়, যে ইংরেজি সাহিত্যে ছোট গল্পের জনককে, ইংরেজি সাহিত্যে ছোট গল্পের জনক হচ্ছে এডগার অ্যালান পো। তো তিনি বলেছেন যে 8 ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী হচ্ছে ছোট গল্প। তাহলে তিনি কি বলছেন, যে আধা ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে ফেলা যায়। এটা কে বলছেন? এটা বলছেন হচ্ছে এডগার অ্যালান পো। ওকে, আরেকজন এইচজি ওয়েস কি বলেছেন, যে ছোট গল্প কেমন হইতে হবে, 10 থেকে 50 মিনিটের মধ্যে। একজন বলছে আধা ঘন্টা থেকে 2-1 ঘন্টা, একজন বলছে 10 থেকে 50 মিনিটের মধ্যে পড়ে ফেলা যায়। এই যে পোকে ছোট গল্পের জনক বলা হয়, এটা তো বললাম। এবং তিনি লিখেছেন, in the whole composition there should be no word written of which the tendency, direct or indirect, is not to the one pre-established design. এর অর্থ হচ্ছে যে এরকম বোঝানো হয়েছে যে পুরা যে ছোট গল্পটা থাকবে ওখানে এমন কোনো শব্দ লেখা থাকবে না যেটা হচ্ছে প্রি এস্টাবলিশড ডিজাইনটাকে ফলো করবে না। অর্থাৎ কি বলছে, যে আমি যখন একটা ছোট গল্প লিখবো, আমি এমনি ডায়েরি লেখার মতো করে একটা ছোট গল্প লেখা শুরু করলাম, ব্যাপারটা এভাবে হবে না। যে আমার ছোট গল্পের একটা ডিজাইন থাকতে হবে, বা আমার বাড়ি তৈরি করার সময় যে খুঁটি বসাই না, পিলার বসাই না, এরকম একটা পিলার বা একটা বেসিক স্ট্রাকচার থাকতে হবে আমার মাথার মধ্যে। এবং আমি যে গল্পটা লিখবো সেখানে এমন একটা ওয়ার্ডও থাকা যাবে না যেটা আমার এই প্রি এস্টাবলিশ ডিজাইনকে ফলো করে না, অর্থাৎ এর বাইরে চলে যায়, যে কোনো অপ্রাসঙ্গিক কথা থাকবে না। এখানে মূলত এটা বোঝানো হয়েছে যে অপ্রাসঙ্গিক কথা থাকবে না। দেখছি এটা আমার জ্যাকেটের সাথে ম্যাচিং। Okay, undue brevity is just as exceptional here as in the poem, but undue length is yet more to be avoided. এখানে বলা হয়েছে যে undue brevity মানে হচ্ছে, যে ব্রেভিটি মানে হচ্ছে কোনো জিনিস একটা ছোট করা বা কোনো একটা কনসাইজনেস বা প্রিসাইজনেস। যে এখানে কবিতায় যেরকম অনেক ছোট থাকে, এত ছোট হবে না, কিন্তু undue length is yet more to be avoided। যে আনডিউ লেংথ, যে অযথাই এটাকে লম্বা করা আরও বেশি অ্যাভয়েড করতে হবে, যে অযথাই একদম ছোট করা যাবে না এবং অযথাই বেশি লম্বা করা যাবে না। এটা হচ্ছে কে বলেছেন? এটা বলেছেন এডগার অ্যালান পো। এডগার অ্যালান পোই তো বলছে, রাইট? হ্যাঁ, তিনিই বলছেন। আচ্ছা, তারপরে কি বলছে, যে আরেকজন শ্রীশচন্দ্র দাস কি বলেছেন, যে আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রসনিবিড় করিয়া ফুটাইতে পারবেন তখনই ইহার সার্থকতা। আচ্ছা, এটা তো বুঝছই তাই না? এই লাইনটা তো আমি অনেকবার বুঝাইছি। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই। অর্থাৎ ছোট গল্প আমরা কীভাবে শুরু করতেছি, কীভাবে শেষ করতেছি, এটার মধ্যে একটা নাটকীয়তা থাকতে হবে, অর্থাৎ একটা মানে হুক থাকতে হবে, যাতে আমার দর্শক হচ্ছে এই জিনিসটা তাকে আরও বেশি আকৃষ্ট করে। ছোট গল্প এরকম হইতে হবে। ওকে, আচ্ছা, তারপর কি বলা হয়েছে, যে বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত হচ্ছে রবীন্দ্রনাথ। ভেরি ট্রু, তোমরা যারা গল্পগুচ্ছ পড়ছো তোমরা এটা আরও বেশি করে বুঝতে পারবা যে তার ছোট গল্পগুলো আসলেই অনেক বেশি সুন্দর, অ্যান্ড আমার আসলে অনেক পছন্দ। তারপরে এখানে ছোট গল্পেরও কিছু শ্রেণীবিভাগ বলা হয়েছে, প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি, মানুষ, অতি প্রাকৃতিক, তো এরকম অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তারপর বলছে যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই বাঙালি লেখকবৃন্দ লিখে গিয়েছেন এবং এখনও লিখছেন। এটা আমাদের জন্য আনন্দের বিষয়, গর্বের বিষয়। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? এরপরে আছে হচ্ছে আমাদের উপন্যাস। উপন্যাস তো মনে হয় আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত, এবং আমরা সবাই মনে হয় মোটামুটি 2-1টা হইলেও অ্যাটলিস্ট উপন্যাস পড়ছি জীবনে, তাই না? তো উপন্যাস হচ্ছে পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত এবং জনপ্রিয়তার শীর্ষে। যে উপন্যাস হচ্ছে মানুষের সবচেয়ে বেশি চিনে, সবচেয়ে বেশি মানুষ পড়ছে, কারণ উপন্যাস কি বলবো, যে আসলে আমার কাছে মানে সাহিত্য বলতে মনে হয় যে সাহিত্য মানে তো উপন্যাস, সাহিত্য পড়া মানে আমরা উপন্যাস পড়াকেই বুঝি। এই উপন্যাসটা পড়তে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ উপন্যাসে একটা বড় কাহিনী থাকে, কিছু ক্যারেক্টার্স থাকে যাদের সাথে আমরা রিলেট করতে পারি, যাদের সাথে আমরা যাদের জায়গায় আমরা নিজেদের কল্পনা করতে পারি। এই জন্য উপন্যাস কিন্তু আমাদের ম্যাক্সিমামেরই সবচেয়ে প্রিয় শাখা সাহিত্যের, তাই না?
আচ্ছা, তারপর কি বলা হয়েছে, বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্য ছন্দে রচিত। এটা একটা এমসিকিউর জন্য আমরা মনে রাখি, হ্যাঁ। আচ্ছা, তারপর উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। আচ্ছা, এটা আমরা মনে রাখবো। প্লট মানে কি? প্লট মানে হচ্ছে একটা উপন্যাস যে শুরুর কনটেক্সটটা, মনে করো প্লট হচ্ছে এটা কোন দেশে, কোন সময়ে, কোন মানে কোন অবস্থানে, তারপর চরিত্র কারা, এই যে এই ধরনের যে একদম একটা উপন্যাসের যে আমরা মূল কাহিনীটা সেট করব, এই মূল কাহিনীটা সেট করাকে বলে হচ্ছে প্লট। এই প্লট বা আখ্যানভাগ হয়ে ওঠে গল্প ও তার ভেতরের উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়। আচ্ছা, বাংলা ভাষার প্রথম সার্থক এবং কালজয়ী এবং অনেকের মতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে, আচ্ছা, ঔপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে প্রথম সার্থক ঔপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং তার প্রথম লেখা সার্থক উপন্যাস কোনটা? প্রথম সার্থক উপন্যাস কি দুর্গেশ নন্দিনী না? মনে হয় দুর্গেশ নন্দিনী হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলা হয়েছে, বঙ্কিমচন্দ্রের পরে মহৎ উপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চিনি। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে পৃথিবীর যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভেতর সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজিজুল হক প্রমুখ গল্পকার এবং ঔপন্যাসিক, মানে এছাড়াও বাংলা সাহিত্যে ফেমাস, পপুলার, বিখ্যাত, তারপরে কি বলে, বিখ্যাত ছাড়া আর কি বাংলা সুন্দর শব্দ দেওয়া যায়, প্রসিদ্ধ, হ্যাঁ এই শব্দটাই খুঁজছিলাম। বিখ্যাত প্রসিদ্ধ ঔপন্যাসিক কারা? এই যেখানে যাদের নাম দেয়া আছে তারা। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলা হয়েছে যে বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস হচ্ছে জনপ্রিয় ছিল। এরপরে তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তার মতো ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন কি, যেমন মাধবী কঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। আচ্ছা, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা বললাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন হচ্ছে সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয়, হ্যাঁ। তো তিনি যেভাবে পাঠকের মন আশ্রয় করে নিয়েছেন, পাঠকের হৃদয় জয় করে নিয়েছেন, এরকম আর কেউই করতে পারেন নাই। ওকে, উপন্যাস শেষ। এরপরে কি আসবো? এরপরে আসবো আমরা প্রবন্ধ। প্রবন্ধ কীরকম হয়? প্রবন্ধ হচ্ছে এমন একটা লেখা যেখানে একটা তথ্যবহুল লেখা হবে, কিন্তু এখানে লেখকের সৃজনশীলতাও থাকতে হবে। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা, যে মূল উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা, কিন্তু এটা একটা সাহিত্যও হইতে হবে, তাই না? দেখো, গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণরূপে গণ্য করা চলবে না। যে এটা গদ্য সাহিত্যের অন্তর্গত কিন্তু তথ্যবহুল হইলে, যে একটা ইনফরমেশন লেখা একটা প্যাসেজ আছে, সেই জন্যই আমরা এটাকে প্রবন্ধ বলে দিব না। কেন দিব না? কারণ সেখানে লেখকের সৃজনশীলতা থাকতে হবে, নাইলে তো এটা হচ্ছে সাহিত্য হইল না, তাই না? যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। সাহিত্যের প্রধান লক্ষণ কি? এটা এমসিকিউতে আসতে পারে। সাহিত্যের প্রধান লেখন হচ্ছে সৃজনশীলতা। তাই আমরা একটা পেপারের কোনো একটা আর্টিকেল দেখলেই বা রিসার্চ পেপার দেখলেই, জ্ঞান বিজ্ঞানের যত লেখা দেখবো সবগুলোকে তার প্রবন্ধ বলা যায় না, তাই না? এই যে, তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনায় প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত, কিন্তু তা কেন হয় না? তা হয় না কারণ ওগুলো হচ্ছে সব তথ্যবহুল লেখা হয়, কিন্তু সৃজনশীল লেখা নাও হইতে পারে। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। অর্থাৎ প্রবন্ধ কিন্তু সাহিত্যের একটা শাখা, প্রবন্ধ কিন্তু সাহিত্য থেকে আলাদা, সাহিত্য থেকে স্বতন্ত্র কিছু না। তাই সাহিত্যের যে মূল উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি এবং আনন্দদান, প্রবন্ধের মূল উদ্দেশ্যও কিন্তু সেই একই। আচ্ছা, তারপর প্রবন্ধকে আমরা দুইটা মুখ্য শ্রেণীভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তন্ময় প্রবন্ধ, একটা হচ্ছে মন্ময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ কি? অবজেক্টিভ, অর্থাৎ তন্ময় প্রবন্ধের মূল যে উপজীব্যটা থাকবে সেটা কোনো একটা তথ্যকে ঘিরে থাকবে, এবং মন্ময় প্রবন্ধ হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ লেখক তার নিজের মন, তার নিজের হৃদয় থেকে, তার নিজের চিন্তা থেকে মন্ময় প্রবন্ধ লিখে থাকেন। অর্থাৎ মন্ময় প্রবন্ধে হৃদয় প্রাধান্য পায় এবং তন্ময় প্রবন্ধে জ্ঞান প্রাধান্য পায়। যে বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলো হচ্ছে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। এই ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি মানে কি? চৌহদ্দি মানে একটা লিমিট বা সীমারেখার মধ্যে আদি, মধ্য ও অন্ত সমন্বিত চিন্তা প্রধান সৃষ্টি।
এখানে লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়। তাহলে তন্ময় প্রবন্ধ কি? তন্ময় প্রবন্ধ হচ্ছে একটা বস্তুনিষ্ঠ প্রবন্ধ, এটার একটা লিমিটেশন থাকবে। আরেক শ্রেণীর রচনাও সম্ভব যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয় হচ্ছে প্রধান হয়ে ওঠে। হ্যাঁ, হৃদয়টা হচ্ছে প্রধান হয়ে ওঠে, এগুলোকে বলা হচ্ছে মন্ময় প্রবন্ধ। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ কি? রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ হচ্ছে মন্ময় প্রবন্ধ। আচ্ছা, তারপরে এখানে কি বলেছে যে ফরাসি ভাষায় বেল লেত্রে এমন হওয়া উচিত না, বেল লেত্রে। আচ্ছা, বেল লেত্রে নামের একটা হচ্ছে আছে, শব্দ আছে, এবং এটার কোনো বাংলা নাই, কিন্তু এটাকে বাংলায় বলা যেতে পারে, ও আচ্ছা বাক্স না, বাংলা এটাকে চারু কথন বলা যেতে পারে। তাহলে চারু কথনকে আমরা কি বলতে পারি? চারু মানে কি? সুন্দর, তাই না? যে সুন্দর করে কোনো একটা কথা বলা, সুন্দর করে কোনো একটা কিছু উপস্থাপন করা, এটাকে আমরা এই বেল লেত্রের মোটামুটি অনুবাদ হিসাবে বলতে পারি। আচ্ছা, তারপর কি বলেছে যে রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনাই এ জাতীয় মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। অনেকে এই ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী। আচ্ছা, তারপরে আর কি বলা হয়েছে? আচ্ছা, বলা হয়েছে যে অনেকে হচ্ছে এই রম্য রচনা বলে থাকে এই বেললেই বা বেললেত্রকে, বাট এটা হচ্ছে রম্য রচনার এক জাতীয় লেখা না। কেননা রম্য রচনা শব্দদ্বয়ের ভিতরে রম্যর মধ্যে এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, কিন্তু এই মন্ময় প্রবন্ধ এটা কিন্তু আমাদের কোনো একটা সিরিয়াস বিষয় নিয়ে হইলেও হইতে পারে, তাই না? তাই এটাকে রম্য রচনা অনেকে বললেও এটাকে পুরোপুরি রম্য রচনার অন্তর্ভুক্ত করা যাবে না। আচ্ছা, তারপর কি বলা হয়েছে যে বাংলা ভাষায় হচ্ছে বাংলা ভাষার প্রবন্ধ সাহিত্য হচ্ছে অনেক আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে, তাহলে কাকে থেকে শুরু করে? রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রবাহমানতা কখনো ব্যাহত হয়নি, অর্থাৎ এখনো ভালো ভালো প্রবন্ধ বাংলা সাহিত্যে লেখা হচ্ছে। ওকে, তারপরে এখানে হচ্ছে শব্দার্থগুলো আছে। তারপরে আমরা এখন দেখব অনুধাবনমূলক প্রশ্ন কি কি আসতে পারে। ট্র্যাজেডি বলতে কি বোঝায়? ট্র্যাজেডি বলতে কি বোঝায় আমরা কি পড়ছিলাম যে ট্র্যাজেডি মূলত কি? ট্র্যাজেডি মূলত হচ্ছে বিয়োগান্তক বা একটা দুঃখের নাটক। তারপরে আমরা নাটক সম্পর্কে একটু বলবো। তারপরে ট্র্যাজেডি সম্পর্কে আমরা কি কি পড়ছিলাম যে ট্র্যাজেডিতে মূলত হচ্ছে কোনো একটা করুণ কাহিনী ফুটে উঠবে। তারপরে হচ্ছে আমাদের অ্যারিস্টটল কি বলছিলেন যে যেগুলো হচ্ছে যে ভয় আর করুণার অনুভূতি প্রশমিত করে একটা করুণ রসের আনন্দ সৃষ্টি করবে। এই লাইনটা যদি লিখে দাও তোমরা দুই দিবেই, ঠিক আছে? তো এই যে ট্র্যাজেডি সম্পর্কে বইয়ে যেটা আছে ওগুলা একটু মাথায় রেখে আমরা লিখে ফেলবো। দেখো, বাংলার অন্যান্য যেই আমাদের গল্প উপন্যাসগুলো আছে ওগুলাই কিন্তু আমাদের সৃজনশীল লিখতে আরেকটু ইজি হয়, তাই না? যে আমাদের হচ্ছে গল্প আমরা পড়ছি, চরিত্র নিয়ে আমরা হাজিবাজি লিখে দিলাম যে তার অনেক কষ্ট, তার অনেক দুঃখ, তার অনেক আনন্দ, হোয়াটএভার। বাট এই প্রবন্ধটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কি বলতেছি, কি লিখতেছি, বইয়ে কি লেখা ছিল, একটু ইনফরমেশন বেসড আমাদের আনসারগুলো হইতে হবে। ওকে, সংবাদপত্রের যাবতীয় খবরাখবর গদ্য ভাষায় রচিত হলে প্রবন্ধ সাহিত্য নয়। কেন? এইমাত্র বলছি কেন নয়, কারণ হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য কি? সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি এবং আনন্দ দান। প্রবন্ধেরও মূল উদ্দেশ্য সেটাই হইতে হবে, এবং প্রবন্ধের মধ্যে সৃজনশীলতা থাকতে হবে। সাহিত্যের মূল বিষয় কি? সাহিত্যের মূল বিষয় কিন্তু সৃজনশীলতা। তাই যদি একটা রচনায় সৃজনশীলতা না থাকে সেটাকে আমরা প্রবন্ধ বলতে পারবো না। তাই আমরা কি বলতে পারি যে সৃজনশীলতা না থাকায় আমরা এগুলোকে প্রবন্ধ বলবো না। সিম্পল, এক কথায় আনসার। ঠিক আছে? নাটককে দৃশ্যকাব্য কেন বলা হয়ে থাকে? কারণ নাটক হচ্ছে, নাটকের মূল উদ্দেশ্য কি? দর্শক। নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে দেখানো, যে অভিনয় করে দেখানো, তাই নাটকে দৃশ্যকাব্য বলা হয়। উপন্যাস বলতে কি বুঝো? উপন্যাস বলতে কি বুঝো এতক্ষণ যেটা পড়াইছি ওই অনুযায়ী লিখবা, ঠিক আছে? এবার আসো আমরা একটু সৃজনশীলগুলো কেমন আসে এটা জাস্ট আমরা দেখব। ঠিক আছে, এখানে হচ্ছে ফার্স্টে সাহিত্যের একটা শাখা সম্পর্কে বলা হয়েছে। এর পরিধি খুবই সীমিত, পাত্র পাত্রীও থাকে স্বল্প সংখ্যক, যার শুরু হঠাৎ করে হয় আবার হঠাৎ করেই শেষও হয়। তাইলে এখানে কিসের কথা বলা হয়েছে বলো তো? এখানে কিন্তু ছোট গল্পের কথা বলা হয়েছে, তাই না? যে হঠাৎ করে শুরু হয়, হঠাৎ করে শেষ হয়। উদ্দীপক একে সাহিত্যের যে শাখার প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটা সম্পর্কে বলো। তাইলে দেখছো এখানে কিন্তু আমাদের নর্মালি যে উদ্দীপক আর আমাদের গল্পের মধ্যে একটা সম্পর্ক দেখাইতে হয়, এখানে কিন্তু ব্যাপারটা পুরোপুরি সেরকম না। এখানে মূলত বলাই হয়েছে ছোট গল্প নিয়ে। তো তুমি সেকেন্ড প্যারা এভাবে লিখবা যে হ্যাঁ ছোট উদ্দীপকে হচ্ছে এই বৈশিষ্ট্য বলা হয়েছে, তারপরে থার্ড প্যারায় গিয়ে জাস্ট লিখে দিবা ছোট গল্প সম্পর্কে তুমি যা যা জানো, এবং কোন জায়গাটায় ফোকাস দিতে হবে বেশি, এই যে হঠাৎ করে শুরু হয় হঠাৎ করে শেষ হয় এবং সীমিত পরিধি, যাতে আমাদের উদ্দীপকের সাথে আনসারটা ম্যাচ করে। ওকে, গেল। উদ্দীপক একের সাথে উদ্দীপক দুইয়ের বৈশিষ্ট্যগত ব্যবধান দৃশ্যমান। সাহিত্যের রূপরীতি প্রবন্ধে যেভাবে
আলোচিত হয়েছে তা তোমার মতের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, কি বলছে? সাহিত্যের একটি শাখা পাঠক সমাজে খুবই জনপ্রিয়, পরিসর যেমন বিস্তৃত তেমনি পাত্রপাত্রের সংখ্যাও অধিক। আচ্ছা, রচয়িতার দর্শন ও ঘটনার আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে কাহিনী পরিণতির দিকে ধাপিত হয়। এর প্রধান উপজীব্য হচ্ছে প্লট। এই যে দিয়ে দিছে ক্লু, প্রধান উপজীব্য প্লট। তার মানে কি? তার মানে হচ্ছে এটা উপন্যাস, রাইট? এখানে বলছে যে একের সাথে দুইয়ের বৈশিষ্ট্যগত ব্যবধান বিদ্যমান। তাইলে এক কি? এক হচ্ছে ছোট গল্প। দুই কি? দুই হচ্ছে উপন্যাস। তাহলে ছোট গল্পের সাথে উপন্যাসের কি কি বৈশিষ্ট্যগত ব্যবধান আছে সেগুলো লিখতে হবে। বৈশিষ্ট্যগত ব্যবধান মানে কি? যে বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য কি কি? যে ছোট গল্প ছোট হয়, উপন্যাস বড় হয়, উপন্যাসে পুরাটা কাহিনী বলা থাকে, ছোট গল্পে পুরাটা কাহিনী বলা থাকে না। বিজ্ঞানের মতো ছক করবা না কিন্তু, খবরদার ছক করবা না। ফার্স্টে এক প্যারায় ছোট গল্প নিয়ে লিখবা, আর এক প্যারায় বড় গল্প উপন্যাস নিয়ে লিখবা। এভাবে 4টা প্যারা লিখবা। মানে প্রথম প্যারায় বলবা যে হ্যাঁ, যে পার্থক্য আছে। কি মূল পার্থক্য? মূল পার্থক্য আমরা বলতে পারি যে লেংথে মূল পার্থক্য, যে ছোট গল্প সাইজে ছোট হয়, উপন্যাস সাইজে অনেক বড় হয়। শেষ, প্রথম প্যারা শেষ। দ্বিতীয় প্যারায় এসে ছোট গল্প নিয়ে বলবা, তৃতীয় প্যারায় এসে উপন্যাস নিয়ে বলবা, এবং চতুর্থ প্যারায় এসে লেখাটা শেষ করবা যে হ্যাঁ, বলা যায় যে কথাটা যথার্থ। ঠিক আছে? আচ্ছা, বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধান শিক্ষক হাবিব হাবিব হচ্ছে বিদ্যালয়ের 150 বছরের ঐতিহ্য, সাফল্য ইত্যাদি তথ্যপাত্র সংগ্রহ করে তথ্যবহুল একটি মননশীল লেখা জমা দিয়েছে। তাইলে এটা কি বলতে? এটা হচ্ছে একটা প্রবন্ধ, তাই না? যে তথ্যবহুল একটা মননশীল লেখা। আর মুস্তাফিজ হচ্ছে মুক্তিযোদ্ধা দাদার জীবনের খণ্ড গল্প নিয়ে একটি ব্যঞ্জনাময় সরস লেখা জমা দিয়েছে। সম্পাদক হিসেবে লেখাটি পড়ে আমার হৃদয় অতৃপ্তির সৃষ্টি হয়েছে। দেখছো, একটা ক্লু, একদম সলিড ক্লু কিন্তু দিয়েই দেয় যাতে আমরা চিনতে পারি। অতৃপ্তির সৃষ্টি হয় কি পড়ে? অতৃপ্তির সৃষ্টি হয় হচ্ছে ছোট গল্প পড়ে, তাই না? তাইলে হাবিব কি লিখছে? হাবিব লিখছে হচ্ছে একটা মন্ময় প্রবন্ধ। মন্ময় প্রবন্ধ না, প্রবন্ধ লিখছে। তন্ময় না মন্ময় এখানে জানতে চায় নাই। ও হচ্ছে একটা প্রবন্ধ লিখছে। আরেকজন হচ্ছে মুস্তাফিজ। মুস্তাফিজ কি লিখছে? হৃদয় অতৃপ্তির সৃষ্টি করছে, মানে হচ্ছে মুস্তাফিজ ছোট গল্প লিখছে। ওকে, তারপর আমরা গ ঘ যদি দেখি যে উদ্দীপকের হাবিবের লেখাটি সাহিত্যের রূপরীতি প্রবন্ধের আলোকে সাহিত্যের কোন শাখার অন্তর্ভুক্ত? প্রবন্ধের অন্তর্ভুক্ত। এবার আমরা প্রবন্ধ নিয়ে লিখব। ডান। সাহিত্যের রূপরীতি প্রবন্ধের আলোকে উদ্দীপকের মুস্তাফিজের লেখাটির বৈশিষ্ট্যগুলো নিরূপণ করো। তাহলে ওর লেখাকে ছোট গল্প, তারপর ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো লিখবে। দেখছো যে প্রত্যেকটা লেখার কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে যাতে আমরা এই আনসারগুলো সুন্দর করে লিখতে পারি। খালি হ্যাঁ এটাকে ছোট গল্প বলছে, ছোট গল্প সাইজে ছোট হয়, এমনি লিখে দিলেই হবে না। ঠিক আছে? ছোট গল্প সম্পর্কে আরও কিছু লাইন্স তোমার, আমি যে দাগায় দিছি ইম্পর্টেন্ট লাইন্স, ওখান থেকে তোমার কিছু লাইন্স মনে রাখতে হবে যাতে তুমি তোমার গ এবং ঘ নাম্বার সুন্দর করে লিখতে পারো। নাহলে কিন্তু তোমার ক্লাসের যে হচ্ছে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, সে সুন্দর করে বই মুখস্থ লিখবে, তুমি হ্যাঁ লিখবে হ্যাঁ ছোট গল্প ছোট হয়, বড় গল্প বড় হয়, তোমার কিন্তু 4-এর মধ্যে দিবে 2। ঠিক আছে? এই কাজ কিন্তু করা যাবে না। ওকে, এই সৃজনশীল তোমরা নিজেরা দেখবা, সহজ সৃজনশীল। ও আচ্ছা, এবার এমসিকিউ। ঠিক আছে, সৃজনশীল দেখা শেষ, এবার আসো এমসিকিউ। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে কি বলা হয়? এত সহজ প্রশ্ন। পদ্যে কি লেখা হয়? পদ্যে তো কবিতায় লেখা হবে, তাই না? আর কি লেখা হবে? কোনটি সর্বাপেক্ষা প্রাচীন? সবচেয়ে বুড়াকে? সবচেয়ে বুড়া হচ্ছে নাটক। সবচেয়ে জোয়ানকে? সবচেয়ে জোয়ান হচ্ছে ছোট গল্প। মনে থাকে যেন। ছোট গল্পের অনুপ্রেরণা এসেছে কোন সাহিত্য থেকে? পাশ্চাত্য সাহিত্য থেকে, ইংরেজি সাহিত্য থেকে। বাঙালি পাঠক সমাজকে লেখায় মন্ত্রমুগ্ধ করে জয় করেছেন কি? মন্ত্রমুগ্ধ করে জয় করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি হচ্ছে সবচেয়ে পপুলার ঔপন্যাসিক। সাহিত্যের রূপরীতি প্রবন্ধের উপন্যাস সম্পর্কে নিচের কোন মন্তব্যটি যথার্থ? উপন্যাস সম্পর্কে কি? নাতি দীর্ঘ, নো ওয়ে। নাতি দীর্ঘ তো না, অনেক দীর্ঘ হবে। খণ্ডাংশের রস নিবে না, খণ্ডাংশ না। বিচিত্র চরিত্রের সমন্বয়ে গদ্যে লিখিত দীর্ঘ গল্প হচ্ছে উপন্যাস। ওকে, নাটক সচরাচর কয়টা অঙ্কে বিভক্ত থাকে? মনে আছে কয়টা অঙ্ক? আমি কিন্তু বলছিলাম প্রারম্ভ, তারপরে হচ্ছে প্রবাহ, ক্লাইম্যাক্স, তারপরে হচ্ছে ওই যে এন্ডিং এর দিকে আগায় যায়, নামটা ভুলে গেছি, আর লাস্টে হচ্ছে উপসংহার। তাইলে 5টা অঙ্ক। ওকে, সাহিত্যের রূপরীতি প্রবন্ধের আলোকে মহাকাব্য উপন্যাসের সাদৃশ্য কোথায়? মহাকাব্য কি করে? অনেক লম্বা একটা গল্প লিখে। উপন্যাসও কি করে? অনেক লম্বা একটা গল্প লিখে। তাহলে সাদৃশ্য কোথায়? দীর্ঘ ঘটনার সন্নিবেশে। যুদ্ধের বর্ণনা কেন হবে না? কারণ যুদ্ধের বর্ণনা, উপন্যাস নট নেসেসারিলি যুদ্ধের বর্ণনা, তাই না? উপন্যাস কিন্তু যুদ্ধের বর্ণনা হইতে হবে এমন কোনো কথা নাই। তাই মূল সাদৃশ্য কোথায়? দীর্ঘ ঘটনার সন্নিবেশ। ওকে, চরিত্রের বিচারে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কোন শ্রেণীর নাটক? দীনবন্ধু মিত্রের নাটকগুলোকে কোন ধরনের নাটক বলা হয়েছিল? মনে আছে? দীনবন্ধু মিত্র সামাজিক নাটক রচনা করেছেন, তাহলে সামাজিক। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা বিখ্যাত রচনায় ফটিক নামক এক দুরন্ত বালকের করুণ পরিণতির কথা সহজ সরল ভাষায় অল্প কথায় নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করেছেন। তাহলে কি বলা হয়েছে? সহজ সরল ভাষায় অল্প কথায় নাটকীয় ভঙ্গি। দেখাই বুঝা যাইতেছে কি হবে বলো তো? ছোট গল্প।
ওকে, আচ্ছা, উক্ত সাদৃশ্যের ভিত্তি কি? ভাষার ব্যবহার, ইয়েস, কারণ হচ্ছে সহজ সরল ভাষা। সমাপ্তির কৌশল তো অবশ্যই, ছোট গল্প তো এটা অনেক ইম্পর্টেন্ট। এবং চরিত্র সন্নিবেশ, যে অনেক বেশি চরিত্র থাকবে না, একটা বা দুইটা মূল চরিত্র থাকবে, এই দিক থেকেও মিল আছে। তাহলে 1, 2 ও 3। মন্ময় প্রবন্ধে লেখকের কোনটি প্রধান হয়ে ওঠে? তন্ময় প্রবন্ধে পাণ্ডিত্য প্রধান, মন্ময় প্রবন্ধে দেখো নামেই কিন্তু আছে মন, তাই না? হৃদয়, মন বা হৃদয়, ব্যক্তি হৃদয়। ওকে, সাহিত্যের কোন রূপের মূল লক্ষ্য গল্প বলা? কোন রূপের মূল লক্ষ্য গল্প বলা মনে আছে? মহাকাব্যের মূল লক্ষ্য ছিল হচ্ছে গল্প বলা। আচ্ছা, মহাকাব্যের মূল লক্ষ্য কি? ও আচ্ছা, এগেন গল্প বলা। সাহিত্য সন্দর্শন বইটির লেখককে? সাহিত্য সন্দর্শন বইটার লেখক হচ্ছে শ্রীশচন্দ্র দাস। এটা সম্ভবত আমাদের শব্দার্থ থেকে দেওয়া হয়েছে, তোমরা একটু মনে রাখবে, এটা কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, সিলেট বোর্ড 2020। আমি 2020 সালে এসএসসি পরীক্ষা দিছি তোমাদের মতো। আচ্ছা, কিন্তু সিলেট বোর্ডে দিই নাই, ঢাকা বোর্ডে দিছি। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। পুরো প্রশ্ন আমি পড়বই না, আনসার ছোট গল্পই হবে। আচ্ছা, যদি এমন হয় যে এটা কোন শাখার বৈশিষ্ট্য না, তখন কিন্তু ধরাটা খাইতাম, ঠিক আছে? প্রশ্ন পড়বা, আই ডোন্ট রেকমেন্ড প্রশ্ন না পড়া, প্রশ্ন অবশ্যই পড়বা, পুরাটা পড়বা, সবগুলো অপশন পড়বা, এরপরে আনসার দাগাবা। মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্যের নিদর্শন? এটা আমি দাগাই দিছিলাম, মনে আছে? মঙ্গল কাব্য মধ্যযুগের সাহিত্যের নিদর্শন। সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি? একদম ইজি, সাহিত্যের প্রধান লক্ষণ হচ্ছে সৃজনশীলতা, এটাও বইয়ে আছে, আমি দাগাইছি, পড়াইছি। সাহিত্যের কোন রূপটি লেখকের নিজস্ব মত পদ যুক্তি বুদ্ধিকে কেন্দ্র করে লিখিত হয়? নিজস্ব মত পদ যুক্তি বুদ্ধি হচ্ছে প্রবন্ধ। অতৃপ্তি, আল্লাহ, এই সাহিত্যের রূপনীতির এমসিকিউগুলো কি ইজি দেখছো? যে তোমরা এটারে কঠিন কেন বলো ভাই? যেগুলাই হচ্ছে হ্যাঁ এখানে কি বোঝানো হয়েছে, কোন অনুভূতি প্রকাশ পাইছে, ওগুলাই না কঠিন, এটাই তো সব একদম কাট 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 করে দাগানো যাইতেছে, এত ইজি। আচ্ছা, প্রথম সার্থক উপন্যাস কি? প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, মনে রাখবা সবাই, দুর্গেশ নন্দিনী, ঠিক আছে? আরে শেষ হয়ে হইল না শেষ, আর পারবো না, শেষ হয়ে হইল না শেষ। নাটকের প্রাণ কোনটা? নাটকের প্রাণ হচ্ছে সংলাপ। সংলাপ ছাড়া কি নাটক হবে? যে নাটক করতে দাঁড়াইছে মঞ্চে, চুপ করে দাঁড়ায় আছে, তাহলে কি নাটক হবে? হবে না, সংলাপ দিতে হবে। ওকে, সীমার মাঝে অসীম সাহিত্যের কোন রূপের সাথে বেশি সঙ্গতিপূর্ণ? এটাও ছোট গল্প, যে সীমার মধ্যে অসীম অনুভূতি থাকবে, যে আমার লেখার দৈর্ঘ্য হবে সীমিত কিন্তু অনুভূতির দৈর্ঘ্য হবে অসীম, ঠিক আছে? ওকে, নাটক কয়টা পর্ব? ইজি পিজি। ও শেষ, দেখছো? আল্লাহ, আমার না মনে হইতেছিল যে আচ্ছা এটা মনে হয় তোমাদের কাছে একটু কঠিন লাগে, এটা মনে হয় কঠিন, এখন পরে গিয়ে দেখলাম জিনিসটা একদম পানি ভাত, জাস্ট শুরুর জিনিসগুলো একটু বুঝা বুঝা পড়লেই আর কিচ্ছুই নাই, ঠিক আছে? তো আশা করি তোমাদের এটার এমসিকিউ তো একদম ইজি, এমসিকিউ যার ভুল হবে তারে আমি ধরে মারবো, এটার এমসিকিউর মতো সহজ এমসিকিউ বাংলার আর কোথাও নাই, ঠিক আছে? কারণ এখানে কোনো কি বোঝানো হয়েছে, কোন অনুভূতি, এসব কোনো কনফিউজিং এমসিকিউ নাই, সব একদম ইজি ইজি এমসিকিউ। আর সৃজনশীলগুলো একদম ইজি, যে তোমার কষ্ট করে কোনো যথার্থ নাকি যথার্থ না খুঁজে বের করা লাগে না। তো একদম সহজ একটা গল্প প্রবন্ধ আজকে পড়লাম, আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।